উচ্চ মাধ্যমিক সংস্কৃত লাস্ট মিনিট শর্ট কোশ্চেন সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা সংস্কৃতের সম্পূর্ণ অংশের লাস্ট মিনিট সাজেশনের ভিডিও পোস্ট করেছিলাম। বিশিষ্ট এক্সপার্ট তথা লেখক দেবদাস বিশ্বাস স্যার তোমাদের জন্য প্রশ্নগুলি নির্বাচন করে দিয়েছিলেন। আজকের ভিডিওতে তোমাদের আবদার মেনে সংস্কৃতের এমসিকিউ এসএকিউ তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। ঝটপট ভিডিওতে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভুলো না পুরোনো ভিডিওগুলো দেখে নিতে। বাংলার লাস্ট মিনিট সাজেশন, ইংরেজি সাজেশন, ইতিহাস, ভূগোল, দর্শন বা ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, এই সাবজেক্টগুলো অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি। আগামীতে আরো কিছু বিষয় পোস্ট করবার ইচ্ছে আছে। সেই বিষয়ের অভিজ্ঞ স্যারেদের কাছ থেকে সাজেশন পেয়ে গেলে আমরা দ্রুত পোস্ট করে দেব। আপাতত দেখে নাও শর্ট কোশ্চেন। তো প্রথমে আমরা গদ্যাংশ থেকে আসি, যে আর্যাবর্ত বর্ণনম। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম বা নলচম্পু এর রচয়িতাকে? সবাই জানো ত্রিবিক্রম ভট্ট। ত্রিবিক্রম ভট্টের দুটো কীর্তি কি কি? তার দুটি রচনা, এক হচ্ছে নলচম্পু আর একটা হচ্ছে মদালসা চম্পু। এই প্রশ্নটা ঘুরিয়েও আসে যে নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্টের অপর চম্পু কাব্যের নাম কি? সেটা কিন্তু মদালসা চম্পু। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? ওই যে বলেছি স্বর্গ আর আর্যাবর্তের মধ্যে তুলনা, তাই স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরকম? আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা হচ্ছে গুরুকুল কেন্দ্রে। আমাদের প্রাচীন ব্রাহ্মণ্য যে শিক্ষা ব্যবস্থা, সেটা আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা গুরুকুল কেন্দ্রিক। স্ফোট কারা স্বীকার করেন, অথবা স্ফোটবাদ কাদের অভিমত? এটা হচ্ছে বৈয়াকরণদের অভিমত। তারপরে আর্যাবর্তের উৎস কি বা আর্যাবর্ত কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে নলচম্পুর প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে আর্যাবর্ত বর্ণনম। গণ্ডকোত্থানম কোথায় দেখা যায়? গণ্ডকোত্থানম পার্বত্য বনভূমিতে দেখা যায়। তারপরে আছে আর্যাবর্তের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? বলছি নলচম্পু মানে চম্পু কাব্য। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসে আছে? প্রথম উচ্ছ্বাসে আছে। আর্যাবর্ত বর্ণনামে কোন কোন নদীর নাম আছে, অথবা আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ছাড়া অপর নদীর নাম কি? তাহলে একটা নদীর নাম তো গঙ্গা হচ্ছে, অপর নদীর নাম হচ্ছে চন্দ্রভাগা, যেটা আর্যাবর্তকে অলঙ্কৃত করেছিল। তারপরে বলছে সাম কি? সাম আমরা জানি চারটে বেদের একটা বেদ হচ্ছে সাম, তাহলে সাম হচ্ছে বেদ। ভগীরথ কোন বংশের রাজা? এটা ইক্ষ্বাকু বংশের রাজা। ভগীরথ ইক্ষ্বাকু বংশের রাজা। ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ধনদা শব্দের দ্বারা কুবেরকে বোঝানো হয়েছে। আর্যাবর্ত শব্দের অর্থ কি? আর্যাবর্ত শব্দের অর্থ শিষ্টজন, এখানে ভালো মানুষের জন্ম আর কি। এবার কিছু শব্দের অর্থ আছে, যেমন ললাম। ললাম শব্দের অর্থ সুন্দর। নাকলোক স্বর্গলোক। আকর শব্দের অর্থ খনি। কুবলয় নীলপদ্ম। নগা পর্বতা মানে পর্বতসমূহ। পশুপতি শিব। প্রবঞ্জনা ঝড়। সুরাধীপ ইন্দ্র। এই অর্থগুলো পরীক্ষায় আসতে পারে। এছাড়া কিছু শব্দের দ্ব্যর্থকবোধক, নিরসস্য মনোহর। এই যে দ্ব্যর্থকবোধক শব্দগুলো আছে, এটাই খুবই মানে তোমাদের কাছে একটু কঠিন মনে হয়। নিরসস্য এই শব্দটাকে যদি ভাঙা হয় তাহলে উত্তরটা সুন্দরভাবে পাওয়া যায়। যেমন নিরসস্য মনোহর, এখানে মনোহর মানে সুন্দর। নিরসস্য শব্দের অর্থ নিরস ব্যক্তিদের কাছে সুন্দর। কি সুন্দর ছিল? গ্রাম্য কবির কথা কাব্য। আর এটাকে যদি ভাঙা হয় নিরাশস্য, নিরাশস্য এটা হচ্ছে নির মানে জল আর শস্য মানে শস্য, এটা দ্ব্যর্থকবোধক। তাহলে বলতে হবে যে গ্রাম্য কবির কথা কাব্য যেমন নিরস ব্যক্তিদের কাছে মনোহর, ঠিক তেমনি আর্যাবর্তে জল ও শস্য পরিপূর্ণ ছিল, মানে ভরপুর ছিল। তারপরে ভারত অলঙ্কারভূত, এখানে ভারত শব্দের দুটো অর্থ দেয়, এক হচ্ছে মহাভারত আর একটা হচ্ছে ভারতবর্ষ। মহাভারতের অলঙ্কার দেখবে ভীম লেখা আছে, আর ঠিক তেমনভাবেই ভারতবর্ষের অলঙ্কার হচ্ছে আর্যাবর্ত। এই দ্ব্যর্থকবোধক। ঠিক তেমনভাবে গুল্মবৃদ্ধি স্ফোটপ্রবাদ। স্ফোটপ্রবাদ মানে ফোড়া ঘা ফুসকুড়ি, আর এটা হচ্ছে শব্দ ব্রহ্মবাদ বৈয়াকরণদের মতে। তো ফোড়া ঘা ফুসকুড়ি আর্যাবর্তে দেখা না গেলেও বৈয়াকরণদের মধ্যে স্ফোটপ্রবাদ দেখা যেত। ঠিক তেমনভাবেই গুল্মবৃদ্ধি। গুল্মবৃদ্ধি হচ্ছে ঝোপঝাড়, যেটা আর্যাবর্তে দেখা যায়। আর একটা হচ্ছে প্লীহা রোগ,
যেটা আর্যাবর্তের মানুষের মধ্যে দেখা যায় না। ভূত বিকারবাদ মানে ভূত পেতের ভয়, যেটা আর্যাবর্তে মানুষের মধ্যে দেখা যায় না, কিন্তু ওই জ্যোতিষশাস্ত্রে ভূত বিকারবাদ আলোচিত হয়েছে। গণ্ডকোত্থানাম মানে গন্ডারের লাফালাফি, যেটা পার্বত্য বনভূমিতে, আর্যাবর্তের পার্বত্য বনভূমিতে দেখা যায়, কিন্তু প্রজাদের মধ্যে গলগণ্ড রোগ দেখা যায় না। এগুলো। তারপর বিনায়ক শব্দের অর্থ হচ্ছে গণেশ, এখানে বিরোধী নায়ক। আর মানে স্বর্গে ইন্দ্রের বিরোধিতা করার মতো দেবরাজ গণেশ থাকলেও আর্যাবর্তে বিরোধী নায়ক বা শত্রু বলে কেউ নেই। আর চম্পুকাব্য কাকে বলে? গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পুকাব্য বলে। এ কটা হচ্ছে আমাদের আর্যাবর্ত গদ্যের এমসিকিউ এসিকিউ। এর বাইরে কিচ্ছু আসবে না, এর ভিতরেই যা আসার আসবে। এবার আমরা আসি বনগতা গুহা, আর একটা গদ্য। এই গদ্য হচ্ছে বনগত গুহা চোরচত্বরিংশী রচয়িতাকে শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। বনগত গুহার উৎস কি? ওই চোর চত্বারিংশী কথা, এটা বনগত গুহার উৎস। অলিপর্বার কটি গাধা ছিল? 3টি গাধা ছিল। অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? বিংশতিদ্বয়ম বা 2 অথবা 40 জন চোর ছিল। পাঠ্যানুসারে ঘোড়া, গাধা, সোনা শব্দের 2টি করে অর্থ লেখো। তো ঘোড়া হয় শক্তি তুরগ আছে, গাধা গর্ধবী আছে, রাসবটা নেই, সেই গর্ধব। আর সোনা হচ্ছে মহারাজত আর কনক, এটা মনে রাখতে হবে। এবার আছে অলিপর্বা কোথায় বাস করত? পারসিকপুরে। অলিপর্বা পারসিকপুরে বাস করত। অলিপর্বার ভ্রাতার নাম কি? কশ্যপ। অলিপর্বা কেন বনে যেত? কাঠ কাটতে। অলিপর্বার পিতা কেমন ছিলেন? এখানে অলিপর্বার তো দরিদ্রই ছিল, পরীক্ষায় এমসিকিউতে আসবে, উত্তর লিখবে পক্ষপাতহীন, কারণ 2 সন্তানের মধ্যে তার সম্পত্তি কিন্তু সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন, সেই জন্য পক্ষপাতহীন থাকলে সেটা লিখবে। তারপরে লাইন তুলে প্রশ্ন আছে তয় সমং ব্যভোজত। এই তয় সমং ব্যভোজত কে কি সমান ভাগ করে দিয়েছিল? কে ভাগ করেছিল? অলিপর্বার পিতা তার সম্পত্তি, তার যে 2 সন্তান ছিল কশ্যপ ও অলিপর্বা, তাদের মধ্যে সমান ভাগ করে দিয়েছিল। অলিপর্বা কিভাবে জীবিকা নির্বাহ করত? ওই প্রতিদিন প্রত্যুষে মানে ভোরবেলায় বনে যেত, বনে গিয়ে কাঠ কাটতো, সেই কাঠ নগরে নিয়ে আসতো, নিয়ে এসে বিক্রি করে যে অর্থ পেত, লব্ধ অর্থে অতি কষ্টে সন্তান, স্ত্রী সন্তানদের নিয়ে ভরণ পোষণ করত, মানে সংসার অতিবাহিত করত। তারপর দস্যু সর্দার কখন গুহার মধ্যে প্রবেশ করেছিল এবং কখন বেরিয়েছিল? দস্যু সর্দারের কাজ হচ্ছে সকলকে আগে গুহার মধ্যে প্রবেশ করিয়ে শেষে প্রবেশ করা। তাই এখানেও ঠিক একই রকম, দস্যু সর্দার সকলকে প্রথমে গুহার মধ্যে প্রবেশ করিয়ে নিজে শেষে প্রবেশ করেছিল, আর বেরিয়েছিল সবার প্রথমে বেরিয়ে এক এক করে সকলকে বের করেছিল। অর্থাৎ শেষে দস্যু সর্দার গুহার মধ্যে প্রবেশ করেছিল এবং প্রথমে বেরিয়েছিল। কশ্যপ নগরের বণিক শ্রেষ্ঠদের সমান কিভাবে হয়ে উঠেছিল? কশ্যপ নগরের বণিক শ্রেষ্ঠদের সমান কিভাবে হয়ে উঠেছিল? সে এক মহাধনী বণিকের কন্যাকে বিবাহ করে শ্রেষ্ঠ ধনী বণিকদের সমপর্যায় হয়ে উঠেছিল। পাঠ্যে উটচ শব্দে কি বিশেষণ ব্যবহার? উটচ মানে হচ্ছে কুটির। তাহলে কুটির শব্দটা আছে অলিপর্বার গৃহরূপে। তো অলিপর্বার গৃহটা দেখতে ছিল খারাপ, তাই নিঃশ্রিক বা শ্রীহীন, দেখতে খারাপ, শ্রীহীন বা নিঃশ্রিক সংস্কৃতে উটজে কৃতবাস, সে অতি মানে খারাপ বা দেখতে অসুন্দর গৃহে বাস করত, পর্ণকুটিরে। সন্ধি বিচ্ছেদ শপথ দেব, এটা আসে সপদি যোগ এব। আর তারপরে কয়েকটি শব্দের প্রতিশব্দ হচ্ছে চীনাংশুক, চীন দেশের বস্ত্র, অথবা চীন দেশের বস্ত্র না দিলেও রেশমি বস্ত্র বা রেশমের বস্ত্রও পরীক্ষায় দেয়। কনক মানে সোনা, উটজ মানে কুটির, গণি মানে বস্তা, অপাবৃতম মানে খোলা, স স অশ্বান আরুহ্য, এই যে স মানে নিজের, স মানে নিজের, অশ্বান মানে ঘোড়ায়, আরুহ্য মানে চড়ে। তাহলে স স অশ্বান আরুহ্য মানে নিজের নিজের ঘোড়ায় চড়ে। এর সঙ্গে আবার একটা শব্দ যোগ করে দেয় নিষ্ক্রান্ত, মানে বেরিয়ে গেল। ধান্যসূত্র মানে ধান ভর্তি থলে, নিঃশ্রিক মানে শ্রীহীন, উদ্বাহ এই একটা শব্দ, বিবাহ, উপজম্ম পরিণয়, উদ্বাহের প্রতিশব্দ হিসাবেও আসে 2। সপদি তাড়াতাড়ি, শিলোচ্চয় মানে পাহাড় বা পর্বত,
কলত্রাপত্তানি, স্ত্রী সন্তান। বললাম না অলিপর্বা তার স্ত্রী সন্তানদের নিয়ে অতি কষ্টে বাস করতে, এই কলত্রাপত্তানি দ্বারা হচ্ছে স্ত্রী সন্তানকে বোঝানো হয়েছে। মহার্ঘ মানে বহুমূল্য, অনেক দামি, মহার্ঘ বহুমূল্য। তুষ্ণিম মানে নিঃশব্দম, নীরবে। আর বিংশতিদয়ম মানে 2 বা 40। পরীক্ষায় কিন্তু এমসিকিউতে বিংশতিদয়ম 40 না লিখে বিংশতিদয়মও দিতে পারে, এটা দেখে নেবে। এইগুলো গেল। এবার বলছে অলিপর্বা কোন নগরে বাস করতে, বললাম পারসিকপুরে। আর একটা হচ্ছে স্কন্ধরাজ রচিত গ্রন্থ কোনটি? স্কন্ধরাজ মানে কার্তিকেয় রচিত গ্রন্থটা হচ্ছে চৌর্য শাস্ত্র। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ। এই কটা পড়লেই আশা করছি বনগত গুহা থেকে এমসিকিউ কমন পেয়ে যাবে, এসিকিউ কমন পেয়ে যাবে। এবার আসি আমরা কবিতা। কবিতা তো দুটো আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে গঙ্গা স্তোত্রম, যার রচয়িতা শ্রী শঙ্করাচার্য। এই গঙ্গা স্তোত্রমের রচয়িতা প্রথমেই বললাম শঙ্করাচার্য। গঙ্গা জলের মহিমা কোথায় আছে? নিগমে বা বেদাদি শাস্ত্রে। গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? নিগমে বা বেদাদি শাস্ত্রে। গঙ্গার কয়েকটি প্রতিশব্দ, ওই যে বড় প্রশ্নের মধ্যে বললাম ভাগীরথী, জাহ্নবী, ভীষ্ম জননী, কল্পলতা, অনেক প্রতিশব্দ। যে যে নামে বিশেষণ করা মানে ডাকা হয়েছে সেগুলোই হচ্ছে তার বিশেষণ বা প্রতিশব্দ। তারপরে মুনিবর কন্যা, এখানে মুনিবর হচ্ছে জহ্নুমুনি। কাকে সম্বোধন করা হয়েছে? মুনিবর কন্যা বলে, কন্যা মানে মেয়ে, গঙ্গা হচ্ছে জহ্নুমুনির কন্যা, ওই জন্য তাকেই মুনিবর কন্যা বলা হয়েছে। এটাও একটা বিশেষণ। তব কৃপায়া, এখানে কার কৃপায়? দেবী গঙ্গার কৃপায়। শঙ্কর মৌলি বিহারিণী পদে প্রথমা বিভক্তি হয়েছে, সম্বন্ধ পদে, ঠিক আছে? প্রথমা ডাকা হয়েছে শঙ্কর মৌলি বিহারিণী বলে, তাই সম্বোধনে প্রথমা বিভক্তি। কল্পলতা কাকে বলা হয়েছে? দেবী গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কেরলের মানুষ তিনি। গঙ্গার জল পান করলে কি হয়? গঙ্গার জল পান করলে সে পরম পদ স্থান বা সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করে। গঙ্গার ভক্তকে কে স্পর্শ করতে পারে না? যমরাজ। যমরাজ গঙ্গার ভক্তকে স্পর্শ করতে পারে না। গঙ্গার জলের ফল কি? এটা গঙ্গা জলে স্নান করলে সে আর পুনরায় এই দুঃখ কষ্ট জীবনে মানে জীবন থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ মাতৃগর্ভে সে আর কখনো জন্ম লাভ নেন না, সে ঈশ্বরের কাছে চলে যান। এটা হচ্ছে গঙ্গায় স্নানের ফল। গঙ্গায় স্নান করলে কি হয়? কে শোকে পতিত হয় না? যে গঙ্গাকে ভক্তি ভরে প্রণাম করে সে কখনো গঙ্গার মানে শোকে পতিত হয় না। আর গঙ্গার তীরে বাস করলে কি ফল লাভ হয়? গঙ্গার তীরে বাস করলে বৈকুণ্ঠপুরী মানে ভগবান বিষ্ণুর নিবাসস্থল যে বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠপুরীতে বসবাসের সুখ বা আনন্দ লাভ হয় গঙ্গা তীরে বাস করলে। গঙ্গার তরঙ্গ কেমন? গঙ্গার তরঙ্গ হচ্ছে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে, মানে বরফ, চাঁদ, মুক্তার মতো সাদা, ধবধবে সাদা হচ্ছে গঙ্গার তরঙ্গ। কয়েকটি প্রতিশব্দ, পাহি রক্ষা করো, নিগম বেদ, গিরিবর পর্বত বা হিমালয়, পারাবার সমুদ্র, কুমতি কুবুদ্ধি, জঠরে গর্ভে, এগুলো সন্ধি বিচ্ছেদ। মতি যোগ রাস্তা আস্তম, মতি বিসর্গ যোগ আস্তম সমান মতির আস্তম, এই সন্ধি বিচ্ছেদটা দেয়। ওই গঙ্গার পুত্রকে, গঙ্গার পুত্র হচ্ছে পিতামহ ভীষ্ম, ভীষ্ম জননী বলা হয় গঙ্গাকে, তাই ভীষ্মের জননী, তাহলে গঙ্গার পুত্র হচ্ছে ভীষ্ম। আর পাহি কৃপাময়ী মাম জ্ঞানম, এই পাহি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, এটা পরীক্ষায় দিয়েছিল কোনো একবার। এবার চলে আসি আমরা কর্মযোগে। কর্মযোগের প্রথম প্রশ্ন হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ বা অন্তর্গত, এর লেখককে? তো গীতা হচ্ছে মহাভারতের অংশ। মহাভারতের যে ভীষ্ম পর্ব আছে সেই পর্বের 25 থেকে 42তম, এই যে 18টা অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে মহাভারত থেকে গীতা নেওয়া হয়েছে। তাহলে লেখক, মহাভারতের লেখক যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব, এটা হচ্ছে আমাদের গীতার লেখক বা মহাভারতের লেখক। কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে? 3য় অধ্যায়ে আছে। গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে করেছে। গীতায় কতগুলি শ্লোক আছে?
গীতায় শ্লোক সংখ্যা 700, এই জন্য বলা হয় গীতাকে সপ্তশতী বলা হয়। কেন? ওই শ্লোক সংখ্যা 700, তাই সেই জন্য গীতাকে সপ্তশতী বলা হয়। গীতায় কতগুলি অধ্যায় আছে? মহাভারতে যতগুলো অধ্যায়, গীতায়ও ঠিক ততগুলি অধ্যায়, 18টি অধ্যায়। মহাভারতে অধ্যায় নয়, পর্ব, 18টি পর্ব আছে, আর গীতায় 18টি অধ্যায় আছে। নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষ লাভ করেছে? একজনই দেয়, পাঠ্যে একজনই আছে, রাজা জনক। এছাড়া অজাতশত্রু, অশ্বপতি, এরাও কর্মযোগের দ্বারা মুক্তি লাভ করেছে নিষ্কাম কর্মের দ্বারা। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? ভগবান শ্রীকৃষ্ণের ত্রিলোকে কোনো কর্তব্য নেই। নমে পার্থাস্মি, এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে। এখানে পার্থকে, পার্থ অর্জুন, আর পার্থ সারথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ, এটা পাঠ্য বহির্ভূত, এটাও ওই কর্মযোগেই আছে, কিন্তু তোমাদের পাঠ্যে নেই। তবু এটা দিয়ে প্রশ্ন কয়েকবার দিয়েছে, কে কাকে বলেছেন। এটা কিন্তু অর্জুন প্রশ্ন করেছে ভগবান শ্রীকৃষ্ণকে। কর্মেন্দ্রিয় কটি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু আর উপস্থ। নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম বলতে এখানে আমাদের এক কথায় উত্তর আসবে মোক্ষ বা মুক্তি। কর্ম নৈবহি সংসিদ্ধি মাস্থিতা, শূন্যস্থান পূরণ দেবে। তারপরে কি আছে? জনক আদায়, রাজা জনকের কথা বলা হয়েছে। শপথ শব্দের অর্থ ব্যাধ বা চণ্ডাল। শপথ শব্দের অর্থ ব্যাধ বা চণ্ডাল। প্রকৃতিজ গুণ কটি ও কি কি? প্রকৃতিজ গুণ 3টি, সত্য, রজ ও তম, এই 3টি হচ্ছে প্রকৃতিজ গুণ। তারপর যে মিথ্যাচার ও সউচ্চতা, এখানে মিথ্যাচারও কাকে বলা হয়েছে? লাইন তুলে প্রশ্ন বলছে, যে মানুষটি বিষয় বাসনা সুখ, মানে কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করেও মনে মনে বিষয় সুখ আস্বাদন করেন। ওই যে কর্মেন্দ্রিয়গুলো কথা বললাম, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এগুলো সংবরণ করেছেন বাইরে থেকে, কিন্তু মনে মনে সেই সুখ আস্বাদন করেন, তিনি হচ্ছে মিথ্যাচারী। সাধারণ মানুষ কাদের অনুসরণ করবে? কুল শ্রেষ্ঠকে। সাধারণ মানুষ শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করবে। কর্মণি এব বর্ত চ, কে কেন কর্মে ব্যাপৃত রয়েছেন? এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, ত্রিলোকে আমার কোনো কিছু করার নেই, তবু আমি কর্মে ব্যাপৃত রয়েছি। কেন? সকলকে কর্মে রাখার জন্য, সকল যেন কর্ম করে, সেই জন্য। তারপরে কিছু প্রশ্ন শব্দের অর্থ আছে, যেমন পুরুষ শব্দের অর্থ কিন্তু কখনোই ছেলে মানুষ নয়। এখানে গীতায় পুরুষ শব্দের অর্থ হচ্ছে মানুষ, সেটা নারী পুরুষ উভয়ই। তারপরে কিছু সন্ধি বিচ্ছেদ আছে, যেমন কর্ম নৈব কর্মণা যোগেব। তারপর মিথ্যাচার, মিথ্যা যোগ আচার, হা কর্মণ হি যোগ অকর্মণ, লোকস্তদ অনুবর্ততে, লোক বিসর্গ, তদ যোগ অনুবর্ততে, শ্রেষ্ঠ তদ্দেবোত্তর, এখানে শ্রেষ্ঠ বিসর্গ যোগ তদ যোগ এব যোগ ইতর। এই সন্ধি বিচ্ছেদ কটা দেখলে হবে। এই কটা গেল কবিতা থেকে। এবার আসি নাটকে। নাটকের যে শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এবছর, সেগুলো হচ্ছে বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কার, বা বাসন্তী স্বপ্নম কে লিখেছেন? আসলে এটা অনুবাদ সাহিত্য, কারণ একটা ইংরাজি নাটক থেকে অনুবাদ করা হয়েছে, তো এটা অনুবাদক হচ্ছে শ্রীকৃষ্ণমাচার্য। বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থটি ইংরাজি ভাষায় রচিত, এবং এই ইংরাজি নাটকটির নাম এ মিড সামার নাইটস ড্রিম। বাসন্তিক স্বপ্নম মোট কয় অঙ্ক বিশিষ্ট? এটা 5 অঙ্ক বিশিষ্ট একটা নাটক। রাজার বিবাহের কতদিন বাকি? 4 দিন বাকি। রাজার নাম কি? ইন্দ্রবর্মা। এখানে একটু গুলিয়ে ফেলো তোমরা, রাজার নাম ইন্দ্রবর্মা, আর কৌমুদীর পিতার নাম, বৃদ্ধ ব্রাহ্মণের নাম ইন্দু শর্মা। এটা মাথায় রাখতে হবে। ওই ছোটা ভীমের যে রাজা আছে না ইন্দ্রবর্মা, ওই রাজার নাম মনে রাখবে, আর তার মেয়ের নাম কিন্তু ইন্দুমতি। এই ইন্দুমতি থেকে ইন্দু শর্মা, এইভাবে মনে রাখার চেষ্টা করো যে রাজার নাম ইন্দ্রবর্মা, ওই ছোটা ভীমের রাজা, আর তার মেয়ে ইন্দু শর্মা, বা ইন্দুমতির জায়গায় ইন্দু শর্মা, সে হচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণ, কৌমুদীর পিতা। তো গেল। ইন্দ্রবর্মার প্রেমিকা বা প্রণয়িনীর নাম কনক লেখা, বা রাজার বাগদত্তার নাম, সেটাও কনক লেখাই। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন, বা তার মন অস্থির ছিল। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ যে চাঁদ তার মনে হচ্ছে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তার বিবাহের 4 দিন বাকি, আগামী অমাবস্যায় তার বিবাহ, কিন্তু চাঁদ যেন আগের থেকে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই সেই চাঁদের
ধীরে ক্ষয়ের বিষয়টা নিয়ে রাজা ইন্দ্রবর্মা উদ্বেগ করেছিল। কৌমুদীর পিতা বললাম ইন্দু শর্মা, ইন্দ্রবর্মা কিন্তু কখনোই নয়। আর ইন্দ্র শর্মাও নয়, ইন্দু বরং। কৌমুদীর পিতার পছন্দের পাত্রকে, কৌমুদীর পিতার পছন্দের পাত্র মকরন্দ। কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল? যে কন্যা কৌমুদী যেন পিতার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করে। পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীর কি শাস্তি পেতে পারে? এই রাজা ইন্দ্রবর্মার রাজ্যে, মানে অবন্তীনগরের রাজ্যে বা বৈবস্বত নগর, এখানে দুটো রাজ্যের, মানে এক রাজ্যের দুটো নাম আছে, এক হচ্ছে বৈবস্বত নগর বা জমনগর, আর একটা হচ্ছে অবন্তীনগর। এই অবন্তীনগরের রাজার নিয়ম ছিল মেয়েকে পিতার পছন্দের পাত্রকেই বিবাহ করতে হবে। যদি বিবাহ না করে তাহলে মেয়েকে সারা জীবন বিবাহ না করে থাকতে হবে অথবা মৃত্যুবরণ করতে হবে। এটা কিন্তু ওই দেশের নিয়ম বা শাসন ছিল। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? কৌমুদী বসন্তকে বিবাহ করতে চেয়েছিল, ওই অবন্তীনগরের আর একজন যুবা পুরুষ। সএব মন মানসম, মন মানুষকে, এখানে মন মানুষ বলতে বসন্তকেই বোঝানো হয়েছে। ঠিক আছে? কথাটি কে কাকে বলেছে? কথাটি কৌমুদী রাজা ইন্দ্রবর্মাকে বলেছে। মহোৎসব প্রমোদ প্রসাদনং পূর্বং তং পরিন্নেশ্যে, মহা ধুমধামের সঙ্গে আমি তোমায় বিবাহ করব, এটা বলেছিল রাজা ইন্দ্রবর্মা তার বাগদত্তা কনকলেখাকে। নেপথ্যে কি ধ্বনি শোনা গিয়েছিল বা মৃদঙ্গ ধ্বনি কোথায় বেজেছিল? নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল। কিংবা যুক্তং সময় বিরুদ্ধ আচরণম, এখানে বক্তা রাজা ইন্দ্রবর্মা, আর সময় বিরুদ্ধ মানে দেশের নিয়মের বিরুদ্ধের কথা, ওই যে পিতার পছন্দের পাত্রকে বিবাহ করতে না চাওয়া কৌমুদীর, এটাকে বলা হয়েছে। যথা আজ্ঞাপয়িতি দেব, মহারাজ যেমন আদেশ করেন, এই একটাই উক্তি রাজভিত্ত প্রমোদের। ঠিক আছে? সে তা রাজভিত্ত যে প্রমোদ মঞ্চে একটাই উক্তি বলেছিল, যথা আজ্ঞাপয়িতি দেব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রমণীয় অয়ং তরু নস্তে বড় মকরন্দ, যে মকরন্দ দেখতে সুন্দর, তা কার প্রতিকারক? এটা রাজা কৌমুদীকে বোঝানোর চেষ্টা করেছিল যে তোমার বসন্তকে ঠিক আছে ভালো, কিন্তু মকরন্দ দেখতে ভালো, তোমার বাবার পছন্দ যখন, তুমি তাকে বিবাহ করো। তাহলে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে এই উক্তিটি করেছিল। জনকস্য তে আদেশ পালনীয়, ঠিক আছে, জনকের আদেশ অবশ্যই পালন করা উচিত, এটা ওই ইন্দ্রবর্মা কৌমুদীকে বলেছিল। দর্শনীয় তে বাবু, তোমাকে দেখতে সুন্দর, এটাও ইন্দ্রবর্মা কৌমুদীকে বলেছিল। এসো এব নিশ্চয়, এটি আমার নিশ্চয় মানে প্রতিজ্ঞা বা নির্ণয়, এটাকে বলেছিল। এটা কৌমুদী রাজাকে বলে, রাজা যখন বোঝাচ্ছিল, বোঝানোর শেষে কৌমুদী বলল যে না, আমি বসন্তকে ছাড়া আর কাউকে বিবাহ করব না, এর জন্য আমি মরতে প্রস্তুত অথবা বিবাহ না করে থাকতেও প্রস্তুত, এটাই আমার প্রতিজ্ঞা বা নিশ্চয়। নারিকা অপি যোগায়তে, বক্তা হচ্ছে রাজা ইন্দ্রবর্মা, ওই যে চাঁদ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছিল, সেখানে বলেছিল এক এক মুহূর্ত যেন এক যুগের মতো মনে হচ্ছে, সেটাই রাজা ইন্দ্রবর্মা তার কনকলেখাকে, বাগদত্তা কনকলেখাকে কথা বলেছিল। তৎকিমতি দুয়তে, কে কি কারণে কষ্ট পাচ্ছে? এটা রাজা ইন্দ্রবর্মা বিবাহের জন্য কষ্ট পাচ্ছিল, যে চাঁদ ধীরে ধীরে ক্ষয় পেতে 4 দিন বাকি, আগামী অমাবস্যায় বিবাহ, তাই। অহং দীন মানুষ, এটাও সে নিজেকে রাজা ইন্দ্রবর্মা ওই সেই জন্যই যে বিবাহ দিন হচ্ছে, সে মনস্থির ব্যাকুল হয়ে পড়েছে, তাই সে নিজেকে দুঃখী মানুষ মনে করছে। কথম কার্যাতুরি বদিষ্য, তোমাকে দেখে এরকম কর্মব্যাকুল মানে উদ্গ্রীব অস্থির দেখাচ্ছে কেন? এটা রাজা ইন্দ্রবর্মা ইন্দু শর্মাকে বলেছিল, যে তার মুখে ফুটে উঠেছিল শোকের চিহ্ন, রাগের চিহ্ন, সেই দেখে রাজা ইন্দ্রবর্মা এটা বলেছিল। তারপরে মঞ্চে অনুপস্থিত দুটো চরিত্র, সেটা হচ্ছে মকরন্দ আর বসন্ত। আমাদের যেটুকু পাঠ্যাংশে আছে সেখানে এই দুটো চরিত্র অনুপস্থিত, কিন্তু নাম আছে। সাধারণ শব্দের অর্থ, এটা প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম। রাজা কাকে কেন অতি নিষ্ঠুর বলেছেন? রাজা চাঁদকে অতি নিষ্ঠুর বলেছে, সে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। নাটকের প্রথম তিনটি ছিল কোন ছন্দে? অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ। বিবাহের দুটি প্রতিশব্দ উদ্বাহ, পরিণয়, উপজম্ম, অনেক কিছু হয়। তারপরে বলেছে এই মূল নাটকে যে চরিত্র কৌমুদী কি নামে? হারমিয়া। কনকলেখা কি নাম ইংরাজি নাটকে? হিপোলিটা। এই নামগুলো কিন্তু একটু পড়তে হবে।
তারপরে অমাবস্যার দুটি প্রতিশব্দ, ওটা হচ্ছে দর্শ আর কুহু। অমাবস্যার দুটি প্রতিশব্দ। কনক লেখাকে রাজার বাগদত্তা বা হবু স্ত্রী, আর ইন্দ্রবর্মাকে অবন্তীনগরের রাজা। এগুলো হচ্ছে নাটকের এমসিকিউ এসিকিউ। এবার আসি সাহিত্যের ইতিহাস। এই পাঠটা তো অনেক বড়, তবুও আমি চেষ্টা করেছি যত কম দেয়া যায়। আর এর ভিতর থেকে এমসিকিউ এসিকিউ পেয়ে যাবে। যেমন প্রথমে ভাসের নাটকগুলি কে আবিষ্কার করেন? টি গণপতি শাস্ত্রী মহাশয়। ভাস কটি নাটক লেখেন? ভাস 13টি নাটক লেখেন। চারু দত্ত, স্বপ্নবাসব দত্ত প্রতিনা নাটকের রচয়িতা, মানে যে কোনো একটা ভাসের যে 13টি নাটক আছে তার যে কোনো একটা নাম দিয়ে দিতে পারে লেখককে, সেক্ষেত্রে ভাসই হবে। সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক হচ্ছে উরুভঙ্গ। প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ কার লেখা? ওই ভাসের লেখা। কালিদাস কটি নাটক লেখেন? কালিদাস 3টি নাটক লেখেন, সেটা হচ্ছে বিক্রম উর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম আর অভিজ্ঞান শকুন্তলম। কালিদাস কটি মহাকাব্য লেখেন? 2টি মহাকাব্য লেখেন, কুমার সম্ভব আর রঘুবংশম। কালিদাস কটি গীতিকাব্য লেখেন? 2টি গীতিকাব্য লেখেন, মেঘদূত বা মেঘদূতম আর ঋতু সংহারাম। মেঘদূত কার লেখা? কি ধরনের কাব্য মেঘদূত? একটি গীতিকাব্য বা দূতকাব্য, ঠিক আছে। এর রচয়িতা হচ্ছে কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম স্বপ্নবাসব দত্তমের বিদূষকের নাম। অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম হচ্ছে মাধব্য, আর স্বপ্নবাসব দত্তমের বিদূষকের নাম হচ্ছে বসন্তক। অভিজ্ঞান শব্দের অর্থ স্মারক চিহ্ন বা স্মরণ চিহ্ন, এক কথা আমরা দলিল বলি, প্রমাণপত্র, স্মৃতিস্বরূপ, সেটা হচ্ছে অভিজ্ঞান। শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল? গান্ধর্ব মতে। শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল? ঋষি দুর্বাসা। শকুন্তলার 2 সখীর নাম অনসুয়া, প্রিয়ংবদা। তোমরা কিন্তু অনুসুয়া করো, ওটা উচ্চারণটা অনসুয়া আর প্রিয়ংবদা। অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা মহাকবি কালিদাস। মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত? রামগিরি পর্বতে। রঘুবংশমের লেখককে? কালিদাস। মেঘদূতের নায়ককে? যক্ষ। মেঘদূত কোন ছন্দে লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মন্দাক্রান্তা ছন্দে লেখা। গীত গোবিন্দ কার লেখা? কবি জয়দেব। মিচ্ছকটি কি ধরনের রচনা? এইটা একটুখানি ঘুরিয়ে অপশানে কখনো কখনো শুধু নাটক দিয়ে দেয়। যদি প্রকরণ থাকে তাহলে প্রকরণটাই সঠিক উত্তর হবে। 10 অঙ্কের প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য বা নাটক হচ্ছে মিচ্ছকটি, আর যদি প্রকরণ না থাকে সেক্ষেত্রে নাটক। এটা যেন গুলিয়ে ফেলবে না। শূদ্রকের লেখা নাটকটি হচ্ছে ওই যে মিচ্ছকটিক। মুদ্রা রাক্ষসের রচয়িতা বিশাখ দত্ত। এইখানে একটা প্রশ্ন বলি এই মুদ্রা রাক্ষস নিয়ে, এইটা প্রায় একবার না একবার দেয়, যে স্ত্রী চরিত্রবিহীন অথবা বিদূষক চরিত্রবিহীন অথবা রাজনীতি অবলম্বনে রচিত একটা নাটক। বুঝতে পারছো? রাজনীতির মধ্যে বিদূষকের কোনো ভূমিকা নেই বা নারীদের কোনো ভূমিকা ছিল না বলেই এই যে নাটকটা, এটা ওই মুদ্রা রাক্ষস, এখানে এদের অনুপস্থিত করে নাটকটি, মানে এই রাজনীতি অবলম্বন করে নারী চরিত্র ছাড়া, বিদূষক ছাড়াও যে নাটক লেখা যায় সেই সময়, এটা কিন্তু বিশাখ দত্ত দেখিয়েছেন, একটা অনন্য বৈশিষ্ট্য। তারপরে আছে আয়ুর্বেদের উৎস কি? অথর্ববেদ। চরক সংহিতার বর্ণনীয় বিষয় চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র হচ্ছে চরক সংহিতা। সুশ্রুত সংহিতার একই চিকিৎসা শাস্ত্র। চরক কোন বিষয়ে? চরক আয়ুর্বেদ বিষয়ে বা চিকিৎসা বিষয়ে পণ্ডিত ছিলেন। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ে একটি গ্রন্থ হচ্ছে সুশ্রুত সংহিতা। বরাহমি রচিত একটি গ্রন্থের নাম বৃহৎ সংহিতা। জ্যামিতি বিষয়ক গ্রন্থ শুল্বসূত্রম। আর্যভট্ট কোন বিষয়ে? জ্যোতির্বিদ্যা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। লীলাবতী কোন বিষয়টা? পাটিগণিত বিষয়ক গ্রন্থ লীলাবতী। রসরত্নাকর কোন বিষয়ক গ্রন্থ? এটা একটা চিকিৎসা শাস্ত্র, যার রচয়িতা নাগার্জুন। আয়ুর্বেদ বিদ্যুৎরায়ী কারা? বাগভট্ট, চরক আর সুশ্রুত। এই 3 জনকে একত্রে আয়ুর্বেদের বিদ্যুৎরয়ী বলা হয়। ভাসের 13টি নাটকের নাম আমি একটু বলে দিচ্ছি। এইটা মনে রাখতে গেলে সবার প্রথমে মনে রাখবে যে রামায়ণ অবলম্বনে ভাস 2টি নাটক লিখেছেন, সেটা হচ্ছে অভিষেক আর প্রতিমা নাটক। তাহলে কি কি বললাম? রামায়ণ অবলম্বনে 2টি, অভিষেক আর প্রতিমা। আর কৃষ্ণ কথা বা হরিবংশ অবলম্বনে একটি নাটক, সেটা হচ্ছে বালচরিত। এবার চলে আসি মহাভারত অবলম্বনেতে। মহাভারত অবলম্বনে 6টি, তাহলে রামায়ণ অবলম্বনে 2টি, কৃষ্ণ কথা বা হরিবংশ অবলম্বনে 1টি, 3টি হয়ে গেল। আর মহাভারত অবলম্বনে 6টি।
সেটা দুধবাক্য, দুধ ঘটোৎকচ, মধ্যম ব্যয়ক, উরুবঙ্গ, পঞ্চরাত্র, ঠিক আছে, আর একটা কর্ণভারম। এই 6টা নাটক হচ্ছে মহাভারত অবলম্বনে রচিত। এছাড়া আছে 4টি, সে 4টি লোককথা বা পৌরাণিক কাহিনী, সেটা হচ্ছে অবিমারক চারুদত্ত, আর প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ, আর স্বপ্নবাসব দত্তম। এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক বলা হয়, দুটো মিলিয়ে মনে হয় যে একটা নাটক, প্রথম অংশ পরের অংশ, টোটাল মিলিয়ে এদিকে 4টে ওদিকে 6টা 10টা, হরিবংশ একটা, আর প্রতিমা অভিষেক রামায়ণ অবলম্বনে 2টি, 13টি নাটক। এটা মাথায় রাখবে এইভাবে। সুশ্রুতকে, সুশ্রুত হচ্ছে ওই যে চিকিৎসা, একজন কি বলে আয়ুর্বেদ চিকিৎসক প্রাচীনকালের। তো এই হচ্ছে আমাদের এবছরের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ MCQ SAQ। দেখো বন্ধুরা, শর্ট কোশ্চেনের সত্যিই কিন্তু সাজেশন হয় না, তাহলে আজকের ভিডিওটা কেন? অতি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় প্রশ্ন তোমাদের তুলে ধরা হলো। এর বাইরে থেকেও একটা দুটো প্রশ্ন হতেই পারে, এজন্য অনুরোধ, টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। যারা টেক্সট বই খুঁটিয়ে পড়েছো, ভিডিওটা তাদের জন্য ব্রহ্মাস্ত্র। যারা কোনো কারণে গোটা বছর টেক্সট বইটা পড়তে পারোনি, তারা এই ভিডিওতে থাকা প্রশ্নগুলি লিখে লিখে প্র্যাকটিস করে যাও, দারুণ উপকার পাবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।